প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টটি রয়েছে। এই কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্ট থেকে তোমাদের অলরেডি আমি কস্টিং যে পার্টের চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আসবে এবং প্র্যাকটিক্যালের সাথে অরে যে থিওরিগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আশা করি তোমরা সেই প্রশ্নগুলো যদি পড়ো অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তোমাদের বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, সিএলপিএ যেরকম আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম তোমরা দেখবে মিলিয়ে অ্যাকাউন্টেন্সির একটি মাত্র প্রশ্ন খালি ঘোরানো হয়েছে, বাকি সমস্ত প্রশ্ন কিন্তু সিএলপি আর যদি বিজনেস স্টাডিজ ধরো যেগুলো থিওরিটিক্যাল পেপার, সমস্ত প্রশ্ন প্রায় 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সেই সমস্ত ভিডিওর সাথে কোশ্চেন পেপারের একবার মিলিয়ে দেখবে, চেক করবে, তোমরা বিষয়টি বুঝতে পারবে। এবং যারা পুরনো রয়েছে, যারা সেই সমস্ত পেপারগুলো পরীক্ষা দিয়ে এসছো, তাদের কোনো বলার আর অবকাশ নেই। তো চলো আমরা সরাসরি চলে আসবো আমরা ট্যাক্সেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে। তো চলো আমরা শুরু করি আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে আমাদের কম্পালসারি একটি 4 নম্বরের প্রশ্ন কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তার সাথে অনেক সময় অঙ্ক দেয় 4 মার্কসে, আবার অনেক সময় কিন্তু দেয় না। তো আমাদের অঙ্ক অনেকে করে যেতে চাও, তো আমরা অঙ্ক করে গেলেও পাবো, কিন্তু অনেক সময় যদি অঙ্ক না দেয়, যদি থিওরি দিয়ে দেয়, তাহলে কিন্তু 4 নম্বর কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্যতার ভিত্তিগুলি কি? এই প্রশ্নটি ভালো করে পড়বে। হোয়াট আর দ্য বেসিস অফ চার্জিং ট্যাক্সেবল ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, আয়কর আইন 1961 অনুযায়ী কোনো ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণে অনাদায়ী ভাড়া ছাড়ের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা প্রয়োজন? এই প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো, আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পত্তির বিবেচিত মালিকের দুটি উদাহরণ দাও। এই যে প্রথম 3টে প্রশ্ন দেখছো না, এই প্রথম 3টে প্রশ্ন ভালো করে রেডি করে নাও। এই প্রথম 3টে প্রশ্ন বোঝা গেল? এই 3টে প্রশ্ন ভালো করে নাও। তার সাথে আরও একটি প্রশ্ন করতে পারো, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। ভাড়া দেওয়া এবং নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা আলোচনা করো। এই যে 4টি প্রশ্ন দিলাম, এই 4টি প্রশ্ন ভালো করে যাও, দেখবে প্রশ্নপত্রে গিয়ে অনেকটাই তোমরা কিন্তু প্রশ্নগুলোকে চিনতে পারবে। তো এই 4টি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে নাও, ঠিক আছে? এবং কস্টিংয়ের আমি অলরেডি দিয়ে দিয়েছি। কস্টিংয়ের যারা পার্ট এখনও দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কস্টিংয়ের পার্টটা দেখে নেবে অবশ্যই। চলো এরপর আরেকটি প্রশ্ন রয়েছে, যদি চাও এই প্রশ্নটি পড়তে পারো। গৃহ সম্পত্তি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয়ের উল্লেখ করো যা গৃহ সম্পত্তি খাতে আয় বলে গণ্য হবে না। ঠিক আছে, 2 থেকে 3টে পড়ে নাও। এই 5টা প্রশ্ন পড়ে গেলে একদম এই 5টা প্রশ্নের মধ্যেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যারা একান্ত পড়তে কম চাইছে তারা প্রথম 3টে প্রশ্ন অবশ্যই করে যাবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের এই 5টা প্রশ্ন আমরা পড়বো হাউস প্রপার্টি থেকে, বোঝা গেল। এরপর আমরা চলে আসবো আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির মধ্যে পার্থক্যগুলি লেখো। শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে? এই সমস্ত যে এই প্রশ্নটি দিলাম, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, এবং অবশ্যই স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি তোমাদের টিকা হিসাবেও দিতে পারে, বা বলতে কি বোঝেও দিতে পারে কিন্তু। তাই এই প্রশ্নটি 1 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টিকা হিসাবে আলাদা করে দিতে পারে এবং পার্থক্য দিতে পারে। তো ভালো করে এই প্রশ্নটি পড়বে। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো? এই প্রথম দুটো প্রশ্ন ভালো করে যাও, এই প্রথম দুটো প্রশ্ন। আশা করি এই প্রথম দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার সাথে আরেকটি প্রশ্ন অরে দিতে পারে, তিনের দাগে, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির উদাহরণ দাও যা আয়কর আইন 1961 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে। 2 নম্বরে হচ্ছে, উক্ত একের সম্পত্তিগুলি কখন দীর্ঘমেয়াদী এবং কখন স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হবে? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, তবে এটি অরে দেওয়ার সম্ভাবনা বেশি। অরে দিতে পারে, তবে অরের যে ওপরে যে প্রশ্নটা থাকবে সেটা আমার মনে হচ্ছে ওপরে দুটোর প্রশ্ন থেকেই মনে হয় তোমাদের পেয়ে যাবে। তবু আরেকটা প্রশ্ন একটু তোমাদের যেটা বললাম যে ঘুরিয়ে দিতে পারে ওপরের প্রশ্ন থেকে, যে আয়কর আইন 1961 অনুযায়ী দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো? ওই ওপরে 1 নম্বর পার্থক্যটা পড়লে এটাও কিন্তু কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে? এই 4টি প্রশ্ন একটু ভালো করে যাও। এই 4টি প্রশ্ন এবং ওখানেও আমি 4টি প্রশ্ন দিলাম, টোটাল 8টা প্রশ্ন করলে তোমরা কিন্তু 4 মার্কস কিন্তু পেয়ে যাবে, এবং অঙ্কের সাথে যদি থিওরি অর দেয় সেখানেও কিন্তু কমন তোমরা
পেয়ে যাবে। ঠিক আছে, আদার সোর্সে কোনো থিওরি আসে না, তোমরা জানো, সেখানে অঙ্ক আসে। যদি তোমরা চাও যে স্যার আমাদের আদার সোর্স থেকে এমন কয়েকটা পয়েন্টস মানে অঙ্কের লাইন বলে দিন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, যদি চাও তোমরা কমেন্ট করে জানিও, তাহলেই আমি দেবো, নাহলে আমি আদারওয়াইজ দেবো না। ঠিক আছে, তাহলে তোমাদের এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো পড়ে নেবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।